বাবা, আস্তে দামা শুনে ফেলবে। আমি তো মুখ বন্ধ করে থাকতে পারছি না। তোমার যে এত বড় আমারটা ছিঁড়ে গেল। আপনার ছেলে তো খেলতেই পারে না বন্ধুরা। আমার শ্বশুর আমাকে একা পেয়ে মাঝরাতে কিভাবে করল জানতে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন এবং অবশ্য হেডফোন ইউজ করুন। বিয়ের ৩ বছর কেটে গেছে। অভিরূপ অমলের একমাত্র পুত্র। কর্মক্ষেত্রে অত্যন্ত সফল, কিন্তু দাম্পত্যের মাঠে চরম উদাসীন। অভিরূপের সকাল শুরু হতো দ্রুত প্রাতরাশ আর জরুরি কলের মাধ্যমে, আর শেষ হতো মধ্যরাতের ক্লান্তি নিয়ে ভেড়া বা কর্পোরেট পার্টির শেষে। কাজ শব্দটি যেন তাদের সংসারের তৃতীয় সদস্য, যে তাদের দুজনের মাঝে একটি অদৃশ্য দেওয়াল তুলে দিয়েছে। সেদিনও রাতে অভিরূপ ফিরতে দেরি করেছে। রান্নাঘরের জানলা দিয়ে বাইরে তাকিয়েছিল সৌমি। আকাশে চাঁদ ছিল ফিকে। সৌমির মনে হল তার মনটাও ঠিক ওই চাঁদের মতোই আলোহীন। সৌমি, এখনো জেগে আছো? পেছন থেকে মৃদু কণ্ঠস্বর শুনে চমকে উঠল সৌমি। অমল, তার শ্বশুর। রাত তখন প্রায় বোটা। অমল তার শোবার ঘরের দিকে যাচ্ছিলেন। হ্যাঁ বাবা। ঘুম আসছিল না। সৌমি মৃদু হেসে উত্তর দিল। অমলের চোখে গভীর শূন্যতা। বছরখানেক আগে অমলের স্ত্রী সৌমির শাশুড়ি হঠাৎ চলে গেছেন। সেই ধাক্কা অমল সামলে নিলেও বাড়ির নীরবতা যেন তাকে কুড়ে খাচ্ছে। অমল আলতো করে বললেন, এখনও অভিরূপ ফেরেনি, তাই না বামা? আজকালকার ছেলেদের কেবল টাজ আর কাজ। তোমরা দুজনেই একা হয়ে যাচ্ছ মা। সৌমির চোখে জল এসে গেল। এইটুকু সাহায্য যেন তার খুব প্রয়োজন ছিল। সে তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে বলল, আপনিও এত রাতে জেগে কিছু লাগবে আপনার? না মা, শুধু একটা পুরনো বই খুঁজে পাচ্ছিলাম না। গুড নাইট। অমল চলে গেলেন। সৌমি দেখল এই বাড়িতে তার শ্বশুরই একমাত্র ব্যক্তি যিনি তার একাকিত্বটা বোঝেন, যদিও সে কখনো সরাসরি কিছু বলেনি। কিন্তু অমল এবং সৌমির একাকিত্বের ধরনটা আলাদা ছিল না। তা ছিল গভীর, অপ্রকাশিত এবং অসহায়। পরের দিন দুপুরে বাড়ি জুড়ে নিস্তব্ধতা। কাজের মাসি চলে গেছে, অভিরূপ অফিসে। সৌমি দেখল অমল তার লাইব্রেরির সামনে দাঁড়িয়ে আছেন, হাতে একটা মই। বাবা, আপনি কি করছেন? আমাকে ডাকতে পারতেন। সৌমি দ্রুত ছুটে গেল। আরে সোনা, এই তাকের ওপরের দিকের বইগুলো নামাতে গিয়ে একটু সমস্যা হচ্ছে, বয়স হচ্ছে তো। অমল হাসলেন। তার হাসিটা শান্ত, কিন্তু চোখে এক গভীর ক্লান্তি। সৌমি তৎক্ষণাৎ মই বেয়ে ওপরে উঠল। সে দেখল ধুলো জমে থাকা একটি পুরনো ডায়েরি এবং একটি বইয়ের সেট অমল খুঁজছিলেন। এই যে বাবা, এই নীল রঙের ডায়েরিটাই খুঁজছিলেন? সৌমি জিজ্ঞেস করল। ডায়েরিটা দেখে অমলের চোখ ছলছল করে উঠল। এটা তোমার শাশুড়ির লেখা, কত বছর দেখিনি। ডায়েরিটা নামাতে গিয়ে সৌমির হাত থেকে একটি বই মেঝেতে পড়ে গেল। বইটি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা। অমল হেসে বললেন, রবীন্দ্রনাথ চমৎকার পছন্দ। তুমিও কি কবিতা ভালোবাসো? সৌমি মাথা নাড়ল। খুব ভালোবাসি বাবা, বিশেষ করে প্রকৃতির বর্ণনাগুলো। সেদিন বই গোছানোর কাজে দুজনের মধ্যে দীর্ঘ আলাপচারিতা চলল। অমল তার যৌবনের দিনগুলোর কথা বলেন, যখন তিনিও সাহিত্যের প্রতি গভীর অনুরাগী ছিলেন। সৌমি তার কলেজ জীবনে কবিতা লেখার কথা জানাল। বই, সাহিত্য আর নীরব একাকিত্ব, এই তিনটি উপাদান যেন তাদের দুজনের মাঝে একটি নতুন সেতু তৈরি করল। এই সেতুটি আত্মীয়তার নয়, বরং ছিল দুটি ভিন্ন প্রজন্মের দুটি একা মনের সংযোগ। বাইরের জগতে অমল ছিলেন শ্বশুর আর সৌমি পুত্রবধূ, কিন্তু সেই লাইব্রেরির নীরবতায় তারা দুজন হয়ে উঠল দুজন পাঠক, দুজন শ্রোতা এবং দুজন একাকী মানুষ। অমল সেদিন সন্ধে সৌমিকে বললেন, সৌমি, তুমি আজ অনেক সাহায্য করলে। তোমার শাশুড়িও আমার বই গোছাতে খুব পছন্দ করত। সৌমি শুধু হাসল। এই প্রথম অমল তার প্রয়াত স্ত্রীর কথা সৌমির কাছে এভাবে বললেন। সৌমি বুঝতে পারল এই মানুষটার ভেতরেও কত গভীর আবেগ লুকিয়ে আছে। আসলে অভিরূপের অনুপস্থিতিতে সৃষ্ট সৌমির শূন্যতা এবং স্ত্রীর মৃত্যুতে সৃষ্ট কমলের শূন্যতা, দুটি শূন্যতাই যেন একই বাড়িতে এসে একে অপরের পাশে দাঁড়াল,
আর এই দাঁড়ানো থেকেই শুরু হল এক নতুন জটিল সম্পর্কের বীজরোপণ। দিন গড়াতে লাগল। অমল আর সৌমের সেই লাইব্রেরির আলাপচারিতা যেন অভ্যাসে পরিণত হল। অভিরূপের ব্যস্ততা কমার বদলে বাড়তেই থাকল। সে প্রায়শই সপ্তাহান্তে ব্যবসায়িক ট্রিপে যেতে শুরু করল। বাড়িতে অভিরূপের অনুপস্থিতি যেন সৌমির জন্য হতাশা আর অমলের জন্য নীরব সাহচর্যের সুযোগ নিয়ে এল। সৌমি একদিন খুব মন খারাপ করে ছাদে বসেছিল। কাজের ফাঁকে অমল লক্ষ্য করলেন সৌমি কেমন যেন চুপচাপ। তিনি এক কাপ চা নিয়ে তার কাছে গেলেন। কি হয়েছে মা, মন খারাপ? সৌমি মাথা নেড়ে বলল, তেমন কিছু না বাবা, কেবল ভাবছিলাম অভিরূপের সাথে আমার সম্পর্কটা কি এমনটাই থাকবে? অমলের চোখ ছলছল করে উঠল। তিনি খুব নরম স্বরে বললেন, তুমি জানো, তোমার শাশুড়ি আমাকে প্রায়শই বলতেন সম্পর্ককে সযত্নে লালন করতে হয়। অমল, আমরা পুরুষেরা হয়তো সবসময় সেটা বুঝতে পারি না। অভিরূপ হয়তো ভাবছে অর্থ উপার্জনই সম্পর্ক টিকিয়ে রাখার একমাত্র পথ। সৌমি দীর্ঘশ্বাস ফেলল। আমি তাকে দোষ দিই না বাবা, কিন্তু যখন আমি অসুস্থ থাকি বা যখন আমার কোনো ভালো খবর তাকে বলার থাকে, তখন তার হাতে সময় থাকে না। এই শূন্যতাটা খুব কষ্ট দেয়। অমলের হাত সৌমির হাতের ওপর পড়ল। এটা ছিল সম্পূর্ণ আন্তরিক একটি সহানুভূতিশীল স্পর্শ, যেটা একটা মেয়ের শ্বশুর তাকে দিতে পারেন। কিন্তু সেই মুহূর্তে সেই সহানুভূতিশীল স্পর্শ সৌমির কাছে এক গভীর মানসিক নির্ভরতার প্রতীক হয়ে উঠল। অমল যেন মুহূর্তের মধ্যে একজন পিতামহ বা অভিভাবকের ভূমিকা ছেড়ে তার একাকী মনের একান্ত সহচর হয়ে উঠলেন। অমলের বিশাল লাইব্রেরি আর সুন্দর বাগান এখন তাদের নিয়মিত মিলনক্ষেত্র। তারা একসাথে পুরনো দিনের গান শুনতেন, শরৎচন্দ্র বা বিভূতিভূষণের লেখা নিয়ে আলোচনা করতেন। অমল ছিলেন সঙ্গীতের সমজদার। অমল জানত কোন রাগে কেমন সুর বাজাতে হয়। এক দুপুরে অমল তার প্রিয় একটা কবিতার বই বের করলেন। সৌমি, শোনো, এই কবিতাটা আমার খুব প্রিয়। অমল শুরু করলেন, পথের বাঁকে হঠাৎ যদি তোমার দেখা পাই, একা পথিক জানিও তুমি তবুও আমি তাই। কোন সে ভুলে হয়নি বলা, হয়নি জানা শেষ, মনের গভীরে জমেছে আজ এক অচেনা রেশ। কবিতাটি পড়ার পর সৌমি স্তব্ধ হয়ে গেল। কবিতার প্রত্যেকটি লাইন যেন তাদের বর্তমান অবস্থার প্রতিচ্ছবি। তারা দুজনেই একাকী পথিক, যারা ভুলবশত বা ভাগ্যের বিধানে একে অপরের সান্নিধ্য পেয়েছে। সৌমি চোখ তুলে তাকাল। বাবা, এই কবিতাটা? হ্যাঁ মা। একাকিত্ব মানুষকে এমন কবিতা লিখতে বাধ্য করে। অমল মৃদু হেসে উত্তর দিলেন। তার হাসিটা সৌমির কাছে রহস্যময় লাগছিল। তাদের এই গভীর মানসিক সংযোগ বাড়তে থাকল। সৌমি এখন অমলের কাছে তার শাশুড়ির শূন্যস্থান পূরণকারী একজন আদর্শ সঙ্গী হিসাবে পরিচিত হতে শুরু করেছে। এই প্রথম অমল যেন তার মানসিক স্থিতিশীলতা ফিরে পাচ্ছিলেন। এখানেই গল্পের প্রথম বড় হুক তৈরি হল। পুত্রবধূর মাঝে শ্বশুর পেলেন তার হারানো সঙ্গীর ছায়া, আর পুত্রবধূ পেলেন তার স্বামীর কাছে না পাওয়া মানসিক মনোযোগ। তাদের সম্পর্কের বাঁধন এখন আর নিছক আত্মীয়তার নয়, সেটি এখন অত্যন্ত সূক্ষ্ম এক আবেগ এবং নির্ভরতার বাঁধন, যা যে কোনো মুহূর্তে সামাজিক গণ্ডি পার হয়ে যেতে পারে। সৌমির মাথা ব্যথা হলে অমলই তাকে ওষুধ এগিয়ে দিতেন। তার জন্মদিনে যখন অভিরূপ শুধু একটা দামি উপহার পাঠিয়ে ফোন করার সময়টুকুও পেল না, তখন অমল নিজ হাতে বানানো একটি ছোট্ট কার্ড এবং গোলাপ ফুল দিয়ে সৌমিকে শুভেচ্ছা জানালেন। অমলের আন্তরিকতা সৌমিকে প্রবলভাবে স্পর্শ করল। এক সন্ধে অমল পুরনো দিনের কথা বলতে বলতে হঠাৎ আবেগপ্রবণ হয়ে পড়লেন। তুমি জানো সৌমি, মাঝে মাঝে মনে হয় তোমার শাশুড়ি হয়তো তোমাকে আমার জন্য পাঠিয়েছেন। তোমার সান্নিধ্যে এই আমার পুরনো বাড়িটা আবার প্রাণ ফিরে পেয়েছে। সৌমির হৃৎপিণ্ড দ্রুত হল। তার মনে হল এই কথাগুলো যেন একজন শ্বশুর তার পুত্রবধূকে বলছে না, বরং অন্য কোনো এক সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে। সে এই আবেগের স্রোতকে থামানোর চেষ্টা না করে বরং তাদের ঘনিষ্ঠতা চাপা থাকল না। কাজের মাসি, মালি এবং মাঝে মাঝে আসা দূর সম্পর্কের আত্মীয়দের চোখে এই অস্বাভাবিক সখ্যতা ধরা পড়তে শুরু করল।
অমল ও সৌমির দিকে তাকিয়ে তাদের চোখে ছিল প্রশ্নবোধক চিহ্ন, মুখে চাপা ফিসফাস। এক বিকেলে অমলের বোন মাসি শাশুড়ি এসেছিলেন। তিনি সৌমি আর অমলকে বাগানে পাশাপাশি বসে হাসি মুখে গল্প করতে দেখে সরাসরি প্রশ্ন করলেন, দাদা, সৌমি এত গল্প করছ? অভিরূপ তো আজকাল বাড়িতে থাকেই না, লোকে কিছু বললে কিন্তু খারাপ লাগবে। অমলের মুখ কঠোর হল। আমাদের সম্পর্কটা মনের সুচরিতা, তুমি ভুল কিছু ভাবছ। কিন্তু এই মন্তব্যটি তাদের মনে গভীর প্রভাব ফেলল। তাদের মনে হল, যদি লোকে তাদের নিয়ে আলোচনা করেই, তবে তাদের সম্পর্কটি কি সত্যিই স্বাভাবিক? এই সামাজিক চাপ এড়াতে তারা সিদ্ধান্ত নিলেন, তারা এখন থেকে এমন জায়গায় সময় কাটাবেন যেখানে তাদের পরিচিত কেউ থাকবে না। শহর থেকে কিছুটা দূরে একটি পুরনো কফি হাউস বা নদীর ধারে কোনো নিরিবিলি জায়গায় তারা প্রায়শই দেখা করতে শুরু করলেন। এই একান্ত সময়গুলো তাদের ভেতরের বাঁধনটিকে আরও শক্তিশালী করল। আত্মীয়তার চোখ থেকে দূরে গিয়ে তারা যেন নিজেদের সম্পর্কটিকে সম্পূর্ণ নতুনভাবে দেখতে শুরু করল, একটি পুরুষের আর একটি নারীর সম্পর্ক হিসেবে, যেখানে বয়স বা সামাজিক পরিচয় গুরুত্বহীন। এক পূর্ণিমার রাতে অমল ও সৌমি বাড়ির ছাদে বসেছিল। শহর জুড়ে নিস্তব্ধতা। পূর্ণিমার আলোয় চারপাশটা মায়াবী দেখাচ্ছিল। তারা চুপচাপ বসেছিল। নীরবতাও যেন তাদের মনের কথা বলে দিচ্ছিল। হঠাৎ অমল দীর্ঘশ্বাস ফেললেন। সৌমি, আমি জানি না আমার কি বলা উচিত, তবে অনেক দিন ধরে একটি কথা আমার মনে জমা হয়ে আছে। সৌমি শান্ত চোখে তার দিকে তাকাল। আমার স্ত্রী যখন চলে গেলেন, আমি ভেবেছিলাম আমার জীবনের সব আলো নিভে গেছে, আমি খুব একা হয়ে গিয়েছিলাম। কিন্তু তুমি, তোমার উপস্থিতি, তোমার বুদ্ধি, তোমার হাসি আমাকে আবার বেঁচেতে শিখিয়েছে। অমলের কণ্ঠস্বর আবেগে কাঁপছিল। অমলের কথা শেষ হওয়ার আগেই সৌমি বলে উঠল, আমিও একা ছিলাম বাবা। এই বাড়িতে আমি কেবল দায়িত্ব পালন করতাম। আমার অনুভূতির কোনো দাম ছিল না। আপনি আমাকে সেই দাম দিয়েছেন। আপনি শুধু আমার শ্বশুর নন, আপনি আমার সেই অভিভাবক যার কাছে আমি নির্ভয়ে থাকতে পারি। আপনার মাঝে আমি এমন কিছু খুঁজে পাই যা অভিরূপের মাঝে নেই। অমলের হৃৎপিণ্ড দ্রুত হল। তিনি সৌমির হাত নিজের হাতে তুলে নিলেন, যা এখন আর নিছক স্নেহ ছিল না, তাতে ছিল গভীর এক আবেগপ্রবণ আকাঙ্ক্ষা। সৌমি, অমল বললেন, দৃষ্টিতে তীব্র যন্ত্রণা, আমরা ভুল করছি। আমি তোমার শ্বশুর, কিন্তু আমার মন আমাকে ভুল পথে নিয়ে যাচ্ছে। মাঝে মাঝে মনে হয়, তুমি যদি আমার স্ত্রী হতে, তুমি যদি আমার জীবনের সঙ্গী হতে। সৌমি কোনো প্রতিবাদ করল না। সে তার শ্বশুরের চোখে সেই তীব্র আকাঙ্ক্ষা দেখতে পেল, যা তার স্বামীর চোখে সে কখনো দেখেনি। আমিও ভাবি, বাবা, আমি যদি আপনার জীবনের সঙ্গী হতাম, তাহলে হয়তো আমার একাকিত্ব ঘুচে যেত। হয়তো আপনি আমাকে ভালোবাসার মতো ভালোবেসেছেন। এখানেই তাদের সিদ্ধান্তমূলক মোড়টি এল। এই কথোপকথনটি ছিল সামাজিক সীমালঙ্ঘনের স্পষ্ট স্বীকৃতি। চরম মুহূর্ত, আবেগ এবং একাকিত্বের মিলিত স্রোতে ভেসে তারা এক ভয়াবহ সিদ্ধান্তে উপনীত হল। তারা তাদের এই মানসিক টানকে একটি সামাজিক বৈধতা দেবার কথা ভাবল। পরের দিন দুপুরে অমল বেশ উত্তেজিত ছিলেন। তিনি সৌমিকে ডাকলেন, সৌমি, আমরা আর এভাবে থাকতে পারছি না। আমাদের এই মানসিক সম্পর্ককে এভাবে লুকিয়ে রাখলে পাপ হবে। সৌমি হতভাগ, তাহলে কি করবেন বলছেন? আমি অভিরূপের সাথে কথা বলবো। তোমার কাছ থেকে ওর মুক্তি পাওয়া উচিত, আর আমাদের এই সম্পর্কটাকে একটা নাম দেওয়া উচিত, আমাদের বিয়ে করা উচিত। সৌমি, অমলের এই কথাটা যেন সৌমির মাথায় বাজ পড়ল। সে মুহূর্তের জন্য তার নিজের জীবনের জটিলতা ভুলে গিয়েছিল, কিন্তু অমল যখন সরাসরি বিয়ে শব্দটি উচ্চারণ করলেন, তখন তার মাথায় অভিরূপের মুখ ভেসে উঠল। বিয়ে? সৌমি ফিসফিস করে বলল, হাঁ মা, আমাদের মনের মিলটাই আসল। সমাজের নিয়ম হয়তো কঠিন, কিন্তু আমরা দুজন যদি একসাথে থাকি, আমরা সব কিছু সামলে নিতে পারব। আমরা দুজনেই একাকী, আর আমরা একে অপরের শূন্যতা পূরণ করতে পারি। অমল যুক্তি দেখালেন। সৌমি দীর্ঘক্ষণ নীরব রইল।
তার মনে একদিকে ছিল অমলের প্রতি গভীর টান ও নতুন জীবনের হাতছানি, আর অন্যদিকে ছিল অভিরূপের প্রতি তার দায়িত্ব, সামাজিক ভয় এবং গভীর এক অপরাধবোধ। তারা দুজনেই ভুল পথে এক পা বাড়িয়ে দিয়েছে। সত্যের মুখোমুখি এক ঝলক বাস্তব। বিয়ের আলোচনা শেষ হওয়ার পর থেকে বাড়িটা যেন আরও ভারী হয়ে উঠেছিল। অমল এবং সমী দুজনেই চরম উত্তেজনা এবং অপরাধ বোধের মিশ্রণে ভুগছিল। তারা তাদের সিদ্ধান্তটিকে যুক্তিযুক্ত করার চেষ্টা করছিল, কিন্তু মন মানছিল না। সেদিন সন্ধ্যায় সৌমি একা ছিল। তার স্বামী অভিরূপের একটি ট্রিপের লাগেজ গোছাতে গিয়ে সে দেখল ব্যাগের এখনই একটি পুরনো পারিবারিক অ্যালবাম রয়েছে। অ্যালবামটি খুলতেই সৌমির চোখে পড়ল তার বিয়ের দিনের ছবিগুলো। হাসিমুখে দাঁড়িয়ে আছে সে, অভিরূপ, আর পাশে তার শাশুড়ি ও অমল। শাশুড়ির চোখ তখন ছিল ভালোবাসায় ভরা, অমলের চোখে ছিল এক গভীর স্নেহ ও আশাবাদ। সৌমি বুঝতে পারল এই মানুষগুলো তাকে কত ভরসা করে এই পরিবারের দায়িত্ব দিয়েছিল। তাদের আজকের এই সিদ্ধান্তটি শুধু একটি বিয়ে ভাঙা নয়, একটি সম্পূর্ণ পরিবারের ভীতিকে গুড়িয়ে দেওয়া। একই সময় অমল তার শোবার ঘরে পায়চারি করছিলেন। তিনি তার স্ত্রীর বড় করে বাঁধানো একটি ছবি দেখলেন। তার স্ত্রী, প্রয়াত শাশুড়ি, ছিলেন একজন অত্যন্ত ধর্মীয় ও নৈতিকতা সম্পন্ন মহিলা। অমলের মনে পড়ল তার স্ত্রী সবসময় বলতেন, পরিবার হল সবচেয়ে পবিত্র বন্ধন, অমল, একে কখনো কলুষিত হতে দিও না। অমলের চোখ ঢাল সেই পুরনো নীল ডায়েরিটার দিকে, যেটা তিনি সৌমির সাহায্যে খুঁজে পেয়েছিলেন। ডায়েরির প্রথম পাতায় তার স্থির হাতে লেখা ছিল, আমার ছেলে অভিরূপ আর আমার পুত্রবধূ সৌমিকে যেন তুমি সবসময় একসাথে দেখো। হঠাৎ যেন তাদের দুজনের মাথায় থাকা আবেগের কুয়াশা কেটে গেল। অমলের কাছে স্পষ্ট হল সৌমির প্রতি তার টান ভালোবাসা নয়, এটি ছিল তার বার্ধক্যের একাকিত্ব আর হারানো সঙ্গীর অভাব পূরণের তীব্র আকাঙ্ক্ষা। সৌমি তার প্রয়াত স্ত্রী নয়, সে তার ছেলের স্ত্রী। তার প্রতি অমলের দায়িত্ব ছিল স্নেহ ও অভিভাবকত্ব, প্রেমের নয়। সৌমিও উপলব্ধি করল অমলের প্রতি তার গভীর মানসিক নির্ভরতা আসলে ভালোবাসা ছিল না, এটি ছিল স্বামীর অবহেলায় সৃষ্ট শূন্যতায় একজন অভিজ্ঞ এবং যত্নশীল মনের কাছ থেকে পাওয়া মানসিক মনোযোগ, যা সে তার বাবার কাছে শৈশবে অনুভব করত। অমল তার কাছে স্বামী হতে পারে না, তিনি সর্বদা তার শ্বশুর এবং একজন স্নেহশীল পিতা। তাদের বিয়ের পরিকল্পনাটি মনে হল এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন, এক মুহূর্তের দুর্বলতা যা গোটা জীবন নষ্ট করে দিতে পারত। সেই রাতেই অমল সৌমিকে ডাকলেন। দুজনেই বুঝতে পারছিলেন এই মুহূর্তটি কতটা গুরুত্বপূর্ণ। মা, অমল শুরু করলেন তার কণ্ঠে গভীর অনুশোচনা। আমরা ভুল করতে চলেছিলাম। একাকিত্ব আমাদের দুজনকে ভুল পথে ঠেলে দিচ্ছিল। আমরা ভেবেছিলাম আমরা একে অপরের অভাব পূরণ করতে পারি, কিন্তু বাস্তবে আমরা শুধু একটি জটিল সমস্যার জন্ম দিচ্ছিলাম। সৌমি মাথা নিচু করে নীরবে কাঁদছিল। আমি খুব ভুল বুঝেছিলাম বাবা, আমার কাছে মনে হয়েছিল আপনিই আমার একমাত্র আশ্রয়। কিন্তু এই আশ্রয় খুঁজতে গিয়ে আমি অভিরূপের প্রতি এবং এই পরিবারের প্রতি আমার কর্তব্য ভুলে যাচ্ছিলাম। অমলের চোখ জলে ভরে গেল। তিনি কাছে গিয়ে সৌমির মাথায় হাত রাখলেন। এবার এই স্পর্শে ছিল কেবলই পিতাসুলভ পবিত্র স্নেহ। আমরা এক অন্য পথের পথিক হতে চলেছিলাম মা, কিন্তু শেষ পর্যন্ত বুঝতে পারলাম আমাদের আসল পথ আলাদা। আমাদের এই আবেগকে এখানেই থামিয়ে দিতে হবে। আমরা দুজনের কাছে গভীর মানসিক সমর্থন রাখব, কিন্তু সেটা হবে শ্বশুর আর পুত্রবধূর সম্পর্কের গণ্ডির ভেতরে। তারা স্থির করল তারা এই ঘটনাটি অভিরূপকে বা বাইরের কাউকে জানাবে না। এই ভুলটি তাদের দুজনের মধ্যে গোপন থাকবে, কিন্তু সেই সাথে তাদের সম্পর্কের সীমা স্পষ্ট ও অলঙ্ঘনীয় হয়ে উঠবে। অমল বুঝতে পারলেন সৌমি এবং অভিরূপের সম্পর্কের উন্নতির জন্য তার এই বাড়িতে থাকাটা ঠিক হবে না। তার সান্নিধ্য অজান্তেই সৌমিকে বারবার অভিরূপের কাছ থেকে দূরে ঠেলে দেবে। তিনি সিদ্ধান্ত নিলেন তিনি শহরের বাইরে তার পুরনো এক বন্ধুর কাছে একটা শান্ত আশ্রমে কিছুদিনের জন্য চলে যাবেন। সেই রাতে অমল অভিরূপের সাথে কথা বললেন।
সরাসরি সৌমির কথা না বললেও তিনি ছেলেকে কঠোরভাবে তার দাম্পত্য দায়িত্ব কথা মনে করিয়ে দিলেন। অভিরূপ, মনে রেখো, টাকা পয়সা সব নয়। তোমার স্ত্রী বাড়িতে একা থাকে, তাকে সময় দাও। সম্পর্ককে অবহেলা করলে একদিন শূন্যতা তোমাদের দুজনকেই গ্রাস করবে। অমল স্পষ্ট করে বললেন। 5.2 বিদায় এবং আশা। পরের দিন সকালে অমল বিদায় নিলেন। সৌমির চোখে ছিল অশ্রু, কিন্তু এবার এই অশ্রুতে অপরাধবোধ ছিল না, ছিল গভীর শ্রদ্ধা এবং মুক্তির আনন্দ। ভালো থাকবেন বাবা, আমার জন্য প্রার্থনা করবেন। সৌমি বলল, তুমি সুখী হও মা, তোমার সংসারকে যত্ন করো। অমল প্রত্যুত্তর দিলেন। অমলে চলে যাওয়ার পর বাড়িতে আবার নীরবতা নামল, কিন্তু এবার এই নীরবতা শীতল শূন্যতা নয়, বরং একটি নতুন, সৎ এবং দায়িত্বশীল সম্পর্কের বীজ রোপণের নীরবতা। অভিরূপ বাবার কথা এবং সৌমির হঠাৎ বদলে যাওয়া আচরণে কিছুটা হলেও চিন্তিত হল। সে প্রথমবারের মতো নিজের ভুল বুঝতে শুরু করল এবং সৌমির সাথে সময় কাটানোর চেষ্টা শুরু করল। সৌমিও স্থির করল অমলের কাছ থেকে পাওয়া মানসিক শক্তিকে